নমস্কার, গল্পের কোলাহলের ১০১ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের ঘটনাটি কোনো ভুতুড়ে বাড়ির ঘটনা নয়। ঘটনার শুরুটা হয়তো তোমাদের শুনে লাগতে পারে যে একটি ভূতের বাড়ির ঘটনা, তবে সেটা নয়। ঘটনাটি রাজীবের সাথে ঘটেছিল যখন সে একটি ভাড়া বাড়িতে গেছিল, আর সেই ভাড়া বাড়িতে ২ সপ্তাহ বাদে এসে উঠেছিল আর একটি ভাড়াটে। তারপর থেকে ওই বাড়িতে ঘটতে শুরু করেছিল কিছু অলৌকিক ঘটনা। সেটাই থাকতে চলেছে আজকের এপিসোডে। শ্রোতা বন্ধুরা, তোমরাও পাঠাতে পারো এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা আমাদের মেল আইডি golperkolahol@gmail.com অথবা আমাদের গল্পের কোলাহলের ফেসবুক পেজ ইনবক্সে। নিচে ডেসক্রিপশনে সকল লিঙ্ক দেওয়া রয়েছে। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। রাজীব যেমনভাবে মেলে ঘটনাটি পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার সবাইকে। আমার আসল নামটা গোপন রাখছি, তার জায়গায় আমি নিজের নাম রাজীব ব্যবহার করব। আমার জীবনে ভৌতিক বা অলৌকিক কোনো ঘটনা সেরকম কিছু ছোটবেলা থেকে ঘটেনি। ঘটল চাকরি করাকালীন। এই ঘটনাটা ২০১০ সালের। তখন আমার বয়স ২৬। সেই সময় একটা চাকরি পেয়ে আমি কলকাতাতে যাই। হলদিয়া থেকে প্রতিদিন কলকাতায় যাতায়াত করা অনেক অসুবিধে, তাই কাজটা পেয়েই ওখানে বাড়ি খোঁজা শুরু করলাম। অফিসেরই কিছু লোকজনকে জিজ্ঞাসা করেছিলাম যদি আশেপাশে কোথাও কোনো ভাড়া বাড়ির খোঁজ দিতে পারে কি। তাদেরই মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক আমায় সাহায্য করেছিল। অফিসের কাছাকাছি একটা রাস্তার কথা বলল। সেই রাস্তা ধরে একটু ভেতর দিকে গেলে কম ভাড়ায় ভালো বাড়ি রয়েছে। সেদিনই একটু তাড়াতাড়ি কাজ শেষ করে অফিসের বসকে জানিয়ে বাড়ির খোঁজে বেরোলাম। উত্তর কলকাতার এক গলির ভেতর দিয়ে গিয়ে দেখলাম ব্রিটিশ আমলের দোতলা একটা বাড়ি। বাড়িটি যে বহু পুরনো সেটা তার চেহারা দেখি বোঝা যাচ্ছে। বাইরে থেকে বাড়িটার কোনো গায়ে রং নেই। পুরনো লালচে শ্যাওলা ধরা বড় বড় ইঁটগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, যার গা দিয়ে গাছের শেকড় গজিয়েছে। বাড়ির ভেতরের দেওয়ালে রং ছিল, তবে সেটা তখন চটে গিয়ে চুন খসে পড়ছে। আমি ভেতরে কেউ আছে কিনা সেটা জানার জন্য হাঁক দিতে দিতে ভেতরে ঢুকলাম। একটা লোক সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। লোকটিকে দেখে মনে হলো ৭০-এর কাছাকাছি বয়স হবে। গায়ের রং বেশ ফর্সা, সারা মাথায় পাকা চুল, চোখে মোটা ফ্রেমের কালো চশমা, পরনে ধুতি পাঞ্জাবি। সামনে এসে আমায় আপাতমস্তক ভালো করে দেখল, তারপর জানতে চাইল যে কি দরকারে আমি ওই বাড়িতে গেছি। আমিও সবটা বললাম ওনাকে। আমার কথা শুনে উনি আমায় ওখানে থাকতে দিতে রাজি হলেন। নিচের তলায় ২টো ঘর, তার মধ্যে একটাই অলরেডি ভাড়াটে থাকে আর একটা বন্ধ। ওপরে ৪খানা ঘর। একটা ঘরে উনি নিজে থাকেন আর বাকি ২টো ঘরে ভাড়াটে থাকে, আর আরেকটা ঘর খালি। ওপরতলার ওই ঘরটার সামনে আমাকে উনি নিয়ে গেলেন। মরচে ধরা তালা খুলে দরজাটা খুলে ভেতরে নিয়ে গেল আমায়। ছোট্ট একটা ঘর, তাতে একটা খাট আর একটা আলমারি রয়েছে। ঘরটা যে বহুদিন পর খোলা হলো তা বোঝা যাচ্ছিল। একটা ভ্যাপসানি গন্ধ আর স্যাঁতস্যাঁতে ভাব। জানলাগুলো খোলার পর একটু ভালো লাগলো। ওই বাড়িতে আমি থাকা শুরু করলাম। দিনগুলো নিশ্চিন্তে ভালোভাবেই কাটছিল। সকালে অফিস যেতাম, ফিরতে ফিরতে রাত হতো। যখন আমি ফিরতাম বাড়িতে থাকা সবাই ঘুমিয়ে পড়ত। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে এসে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়তাম। কিন্তু ঠিক ২ সপ্তাহ পরে ওই বাড়িতে এমন একজন মানুষ এলো,
পুরো বাড়ির আবহাওয়াটাই পাল্টে গেল। সেদিন সকালে আমি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছি। ঘরের দরজার সামনে ভাস্করবাবু, বাড়ির মালিক, এসে আমায় ডাকলেন। আমি দরজাটা খুলে বাইরে বেরোলাম। লক্ষ্য করলাম ওনার মুখে চিন্তার ছাপ। ভাস্করবাবু বললেন যে গত রাতে এই বাড়িতে একজন ভাড়াটে এসেছে। নিচের তলার শেষ ঘরটায় উনি আছেন। ওইদিকে যেন আমরা কেউ না যাই, তাই উনি সবাইকে বারণ করছেন। কথাটা শেষ করে উনি হনহন করে নিচে হেঁটে চলে গেলেন। আমার অফিস যাওয়ার তাড়া তখন, তাই আর দেরি না করে আমি বেরিয়ে পড়ি। সেদিন রাতে যখন বাড়ি ফিরলাম, বাড়ির পরিবেশটা যেন কিরম যেন অন্যরকম লাগছিল, একটু বেশি শান্ত। আমি নিজের ঘরে ঢুকে ফ্রেশ হলাম, সঙ্গে রাতের খাবার যা এনেছি সেটা খেলাম। তারপর শুতে যাব এমন সময় কানে এলো অত রাতে কেউ যেন জোরে জোরে মন্ত্র পাঠ করছে। আমি ঘর থেকে বেরিয়ে নিচের তলায় গেলাম। সেখানে আরো স্পষ্টভাবে মন্ত্রের আওয়াজ কানে আসছে। বুঝতে পারলাম ওই লোকটার ঘর থেকেই সেই আওয়াজ আসছে। দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু দরজা বন্ধ। কিছু দেখতে না পেয়ে সিঁড়ির দিকে যাচ্ছি, পেছন থেকে একজন আমায় ডাকলো। আমি পেছনে ঘুরে তাকাতেই দেখলাম দরজা খুলে সেই নতুন ভাড়াটে বেরিয়ে এসেছে। লোকটিকে দেখেই আমার বুকটা যেন হালকা কেঁপে উঠল। প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা আর তেমন চওড়া। মাথা থেকে কাঁধ পর্যন্ত বাঁধা চুল নেমে গেছে। গলায় একের পর এক রুদ্রাক্ষের মালা, পরনে কালো ধুতি আর গায়ে কালো কাপড় জড়ানো, কপালে একটা বড় গাঢ় লালচে তিলক কাটা। লোকটিকে দেখে মনে হলো 50-এর কাছাকাছি বয়স হবে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তার চোখ, লাল দগদগ করছে। ভদ্রলোক কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে তারপর হালকা হেসে বললেন, এত রাতে নিচে নেমো না, নিজের ঘরেই থাকো। আমি ভাস্করবাবুকে বলেছিলাম সবাইকে বারণ করে দিতে। আমি বললাম যে ভাস্করবাবু বারণ করেছেন। লোকটি আবার নিজের মতো ঘরে চলে গেল। ওনাকে দেখে আমার ঠিক ভালো মানুষ বলে মনে হলো না। বাড়ির অন্য ভাড়াটেদের সাথে কথা হলেও ওনার সাথে কারোরই কোনো কথা বা দেখা সেরকম কিছুই হতো না। প্রথম দিকে আমি নিজেকে বুঝিয়েছিলাম যে ওনাকে ভালো মানুষ না ভাবাটা আমার হয়তো ভুল হয়েছে। উনি হয়তো কোনো ভগবানের সাধনা করেন, কোনো ভালো সাধক। কিন্তু কিছুদিনের মধ্যে বাড়ির পরিবেশটাই বদলে যেতে শুরু করলো। একদিন আমার অফিসের একজন কলিগের বাড়িতে তার অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের সবার নেমন্তন্ন ছিল। সেখান থেকে ফিরতে রাত 12টা বেজে গেছিল। যেহেতু অন্যদিন আমি সবার শেষে বাড়ি ঢুকি, তাই আমার কাছে বাড়ির দরজার একটা চাবি থাকতো। আমি দরজাটা খুলে যখন ভেতরে ঢুকি, আমার নাকে আসে ধূপের উগ্র গন্ধ, আর তার সাথে কিরম যেন মাংসের গন্ধ আমার নাকে আসছিল। দালানে হালকা আলো জ্বলছিল। আমি আস্তে আস্তে সিঁড়ির দিকে এগোই। মনে হয় কারা যেন ফিসফিস করে কথা বলছে। চোর ঢুকেছে ভেবে আমি চারপাশটা ভালো করে দেখলাম। হঠাৎ দেখি ওই শেষের ঘর, মানে ওই তান্ত্রিকের ঘরের দরজার সামনে কালো চাদর চাপা দিয়ে দুজন নিচু হয়ে বসে কি যেন করছে। আমি আর একটু সামনে যেতেই দেখলাম কালো চাদরে চাপা ওরা কোনো মানুষ নয়। হালকা ঘাটটা আমার দিকে ঘুরিয়ে চোখের নিমেষে ওরা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আর ওখানে পড়ে থাকা দুটো বাটি আমার চোখে পড়ল, যার মধ্যে ছিল মাংস আর কালো রঙের ফুল। কেউ সেখানে এসে যে মাংস খাচ্ছিল সেটা আমি বুঝতে পারলাম। বাটির চারিদিকে মাংস ছড়ানো। আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে ঢুকে যাই। শরীরটা যেন কিরকম খারাপ লাগছিল আমার।
বিছানায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। দরজা ধাক্কানোর শব্দে আমার ঘুমটা ভাঙে। উঠে দেখি অফিসের পোশাক পরেই আমি ঘুমিয়ে পড়েছি। দরজা খুলে দেখি ভাস্কর বাবু ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে। গত রাতে আমি কি করেছি ওই তান্ত্রিকের ঘরের সামনে গিয়ে তা জানতে চাইল। আজ সকালেই আমি ওনার সাথে দেখা করার কথা নিজেও ভেবেছিলাম। ওনাকে সব কথা বললাম। একজন ওরকম ধরনের লোককে বাড়িতে থাকতে দিয়ে যে উনি কত বড় ভুল করেছে সেটা ওনাকে বোঝালাম। আমরা যখন কথা বলছি, নিচের তলার ঘরের যে ভাড়াটে থাকে সে সিঁড়ি দিয়ে উঠে এলো আমাদের সামনে। উনি আর ওই বাড়িতে এক রাতও থাকবে না, এই কথাই উনি জানাতে এসেছিলেন। উনি আমাদের বললেন যে রোজ রাতে কাদের ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পান উনি। তারপর নিজের ঘরের মধ্যে কাদের ছায়া দেখতে পান। মাঝরাতে মন্ত্রপাঠের শব্দও উনি শোনেন। যত রাত বাড়ে নিচের তলায় থাকা মুশকিল হয়ে যায়। ভয়ে রাতে উনি ঘুমোতে পারছেন না। ভাস্করবাবুকে উনি ওই মাসের টাকাটা দিয়ে আর কোনো কথা না শুনে বাড়ি ছেড়ে চলে গেলেন। ভাড়াটে বলতে ওপরতলার 3 জন আর নিচের তলার ওই তান্ত্রিক পড়ে রইল। সেদিন রাতে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম, কিন্তু আমার পাশের ঘরের ছেলেটা তখনও ফেরেনি। আমি নিজের ঘরে বসে জানলা দিয়ে বাইরের দিকে লক্ষ্য রাখছিলাম। আমার ঘরের জানলাটা থেকে রাস্তাটা কিছুটা দেখা যেত। কিছুক্ষণ পর দেখলাম সেই ছেলেটা আসছে। আমি নিচে নেমে দরজাটা খুলে দিলাম। আমি বললাম আস্তে আস্তে ওপরে চলে যেতে। আমি জানি রাতে নিচের তলায় কি হয়, যাতে ও কোনো বিপদে না পড়ে, তাই অত কিছু। তবে ছেলেটা সেটা শুনে গেল না, ওখানেই দাঁড়িয়েছিল আমার জন্য। তারপর আমি দরজাটা দিয়ে একসাথে যখন সিঁড়ির দিকে এগোই, হঠাৎ ও আমায় দাঁড় করিয়ে আঙুলটা বাড়িয়ে ওই তান্ত্রিকের দরজার দিকে দেখায়। আমি একটু এগিয়ে দেখি সেখানে একটা বড় পিতলের থালা রাখা, তার মধ্যে ভাত, মাংস আর সেই একটা কালো ফুল ওই খাবারের ওপরে। ভেতর থেকে জোরে জোরে মন্ত্রপাঠের আওয়াজ শোনা যাচ্ছে। চোখের সামনে দেখলাম আস্তে আস্তে ওই সামনে রাখা খাবারগুলো কমছে, যেন অদৃশ্য কেউ ওই খাবারগুলো খেয়ে ফেলছে। আমরা দুজনই সেখানে আর না দাঁড়িয়ে দৌড়ে নিজেদের ঘরে ঢুকে যাই। পরের দিনই আমি বাড়ির মালিককে জানাই যে রোজ রাতে ওই অঘোরেন্দ্র তান্ত্রিক অপদেবতাদের ভোগ নিমন্ত্রণ জানায় এবং তারা আসে ওই ভোগ খেতে। ওনার ওই বাড়িতে আসার আসল উদ্দেশ্য জানতে হবে, আর ওনাকে কিভাবে ওই বাড়ি থেকে বার করতে হবে তাও ভাবতে হবে, না হলে কোনো বড় ক্ষতি হয়ে যাবে। আর ঠিক সেই ক্ষতি হলোই। ওই দিনটা ছিল রবিবার। আমি বাড়িতেই ছিলাম, কিন্তু অনেকটা বেলা অবধি সেই ছেলেটা ঘর থেকে বেরোচ্ছিল না। আমার কি মনে হলো ভাস্করবাবু আর একজন ভাড়াটে ছিল, তাকে নিয়ে দরজার কাছে গিয়ে ধাক্কা দিলাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। সেই দরজা কোনো রকমে ভেঙে যখন আমরা ভেতরে ঢুকি, দেখি জলজ্যান্ত ছেলেটি মারা গেছে। ওই দেখে সেদিনই আর একজন ভাড়াটে বাড়ি ছেড়ে চলে গেল। ভাস্করবাবু আমাকেও অন্য বাড়ি খুঁজে চলে যেতে বললেন, কিন্তু এই অবস্থায় ওনাকে ওই একা বাড়িতে রেখে চলে যাওয়ার সাহসটা আমি পাইনি। মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ঘুরছিল, লোকটি আসলে কে, আর কেনই বা প্রতি রাতে ওই অদ্ভুত ভোগের আয়োজন করে। আর দেরি না করে সেই দিনই আমি আমার এক দূর সম্পর্কের মামাকে ফোন করলাম। ছোট থেকেই তাকে এসব সাধনার বই বা তন্ত্রমন্ত্রর বই পড়তে আমি দেখেছিলাম। কত অলৌকিক বিষয় নিয়ে গবেষণা করতেও আমি দেখেছি। ভাবলাম সে হয়তো আমায় এই বিষয়টা বলতে পারবে। ফোনটা ধরা মাত্রই আমি মামাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলি। ফোনের ওপারে মামা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর হালকা গলা ঝেড়ে আমাকে বলে, আমরা খুব বড় বিপদের মধ্যে আছি। ওই তান্ত্রিক কোনো সাধারণ তান্ত্রিক নয়,
ওই ধরনের তান্ত্রিকরা অপদেবতাদের ভোগ দিয়ে তাদের সন্তুষ্ট করে, আর প্রতি বছর 3টে নির্দিষ্ট মাস জুড়ে যে অমাবস্যাগুলো আসবে তাতে 3জন মানুষকে বলি দিতে হবে, আর সেই রক্ত অপদেবতারা পান করবে। বিনিময় সেই তান্ত্রিকের আয়ু আরও বেড়ে যাবে। ওনার বয়স এখন অনেক, কিন্তু ওনাকে দেখে বোঝা যাবে না। এইভাবে অন্য মানুষের আয়ু কেড়ে নিয়ে নিজের আয়ু উনি বাড়ায়। এই তান্ত্রিকরা যে বাড়িতে যায় সেখানে 3জনের মৃত্যু ঘটে। এই যে ছেলেটি মারা গেল সে ছিল প্রথম বলি। এই কথাটা শুনে আমি মামাকে থামিয়ে জানতে চাইলাম যে ওই ছেলেটি তো নিজের ঘরেই মারা গেছে, বলি কি করে হলো? মামা তখন বলল যে ওকে অপদেবতারা এসে মেরেছে, শরীরের কোনো অংশ থেকে রক্ত খেয়েছে, সেটা আমরা জানি না। এরপর মামা বলল যে আমাদেরকে কিছু কাজ করতে হবে, তবে ওই তান্ত্রিকের সাধনায় বাধা পড়বে, আর হয়তো এর ফলে তান্ত্রিককে আমরা দমন করতে পারবো। মামার কথা মতো পরের দিন ঠিক রাত 1টা নাগাদ আমরা চুপি চুপি নিচে নামলাম। আবার মন্ত্রের শব্দ আমাদের কানে ভেসে এলো। মনের মধ্যে ভালো ভয় করছিল। আমরা তাড়াতাড়ি বাড়ির মেন দরজাটা থেকে বেরিয়ে মামার জন্য দাঁড়িয়েছিলাম। তাকে ছাড়া একা এই কাজ আমরা করতে পারতাম না। মামা সাথে করে আরেকজন সঙ্গীকে নিয়ে এসেছিল। দুজনে মিলে প্রথমে বাড়ির চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিল। তারপর লাল সুতো দিয়ে বাড়ির দরজার সামনে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বেঁধে দিল। তারপর ওই তান্ত্রিকের ঘরের সামনে আমরা গিয়ে দাঁড়ালাম। সেখানে অন্য দিনের মতো সেদিনও বাটি বাটি করে ভোগ রাখা ছিল। মামা কি সব বিড়বিড় করে তারপর তার উপরে গঙ্গা জল ছিটিয়ে দিল। ভোগ সমেত মাটির পাত্রগুলো হাতে তুলে তারপর মাটিতে ফেলে ভেঙে দেয়। আশেপাশে কিরম যেন একটা হাওয়া বইতে শুরু করে। কাদের ফিসফিসানি আমরা শুনতে পাই। দরজা খুলতেই ভেতর থেকে কিরম যেন একটা পচা গন্ধ বেরিয়ে এলো। নাক চেপে ভেতরে ঢুকলাম সবাই। ঘরের মাঝখানে একটা জায়গায় আগুন জ্বলছিল। চারিদিকে কঙ্কালের খুলি, হাড় আর সেই কালো রঙের ফুল ছড়িয়ে আছে মাটিতে। আগুনের সামনে বসে আছে অঘোরেন্দ্র তান্ত্রিক, চোখ দুটো লাল। সে বিকটভাবে হেসে বলল, অনেক দেরি হয়ে গেছে। প্রথম প্রাণটা তো আমি নিয়ে নিয়েছি, এবার বাকি দুটো পেলেই সব সাধনা সম্পূর্ণ হবে। মামা আবার কি সব মন্ত্র পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে ঘরের ভেতর যেন ঝড়ের মতো হাওয়া বইতে শুরু করে। আগুনের শিখা আরও বেশি জোরে জ্বলে ওঠে। তারপর আমরা নিজের চোখে দেখলাম তান্ত্রিকের পেছনে কালো কাপড়ে ঢাকা কারা যেন দাঁড়িয়ে আছে। যাদের জন্য ভোগ সাজানো হতো তারাই অপদেবতা, কিন্তু তারা ভোগ গ্রহণ করতে পারছে না। তারপর চোখের সামনে যা ঘটল তা এখনো মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওই কালো ছায়াগুলো তান্ত্রিককে ঘিরে ধরল। তান্ত্রিকের শরীর থেকে একে একে রুদ্রাক্ষের মালাগুলো ছিঁড়ে মাটিতে পড়ে গেল। সে প্রাণপণে বাঁচার জন্য চিৎকার করে উঠল, কিন্তু তাদের হাত থেকে মামাও তাকে বাঁচাতে পারল না। চোখের নিমেষে তান্ত্রিক যেন কোথায় মিলিয়ে গেল। বুঝতে পারলাম ভোগ হিসেবে তান্ত্রিককেই তারা আজ বেছে নিয়েছে। সব শান্ত হয়ে গেল। সেখানে শুধু তান্ত্রিকের সাধনার জিনিস, রুদ্রাক্ষের মালা আর তার গায়ের কালো কাপড়টা পড়েছিল। মামা শুধু বলল, যে অপদেবতাদের দিয়ে সে এতদিন আয়ু বাড়াতো, শেষ পর্যন্ত তারাই তার আয়ু কেড়ে নিল। সেই ঘটনার পর আমি ওই বাড়ি ছেড়ে দিই আর প্রমোটারের সাথে ভাস্করবাবুর কথা বলিয়ে দিই। ওই বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি হয়েছে এখন। মাঝে মাঝে এখনও ওইদিকে গেলে ভাস্করবাবুর সাথে আমি দেখা করে আসি, কিন্তু
কত যে অলৌকিক ঘটনা আশেপাশে ঘটছে বা ঘটতে পারে তা এই ঘটনার সাক্ষী হয়েই আমি বুঝতে পেরেছিলাম। এরকম সাংঘাতিক ঘটনা নিজের চোখে না দেখলে মানুষ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি ওই সময়ের কথা আজও ভুলিনি। আমার যতদূর সম্ভব মনে হয় উনি একজন পিশাচ সাধক ছিলেন। খুব মারাত্মক ইনসিডেন্ট ঘটেছে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যে এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের চ্যানেলে। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্ট করে। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটাই আমাদের অনেক বড় সাহায্য হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।